সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমরা যারা MBA প্রিলিমিনারিতে আছো বা BBA অনার্স থার্ড ইয়ার আছো, সবারই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টটা কমন, অর্থাৎ এই সাবজেক্টটা সকল ডিপার্টমেন্টের প্রিলিমিনারিদের আছে, আবার যারা BBA অনার্স থার্ড ইয়ার আছে তাদেরও আছে। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে ক্যাশ বাজেট যে চ্যাপ্টারটা আছে সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। প্রতি বছর এখান থেকে ম্যাথ আসে, এবছরও আসবে। সুতরাং ক্লাসটি মনোযোগ সহকারে খেয়াল করবা। প্রথমে আমরা ক্যাশ বাজেট নিয়ে মূল অঙ্কে যাওয়ার আগে ক্যাশ বাজেট কি সেটা একটু আলোচনা করব। একটু মনোযোগ সহকারে খেয়াল করো। ক্যাশ বাজেট বা নগদ বাজেট হলো একটি নির্দিষ্ট সময়ের জন্য কোনো ব্যবসা বা ব্যক্তির সম্ভাব্য নগদ আয় মানে ক্যাশ ইনফ্লো এবং ব্যয়ের বা ক্যাশ আউটফ্লো এর বিস্তারিত অনুমান। এটি দিয়ে আগাম বোঝা যায় নির্দিষ্ট সময়ে পর্যাপ্ত নগদত্ব থাকবে কিনা, যার মাধ্যমে চলতি খরচ মেটানো ও উদ্বৃত্ত অর্থের সঠিক ব্যবস্থাপনা করা সম্ভব হয়। ক্যাশ বাজেটে আমরা আজকের যে অঙ্কটা সলভ করব, প্রশ্নটার দিকে একটু সবাই খেয়াল করি। খুব ইম্পর্ট্যান্ট একটা সাজেশন। ক্যাশ বাজেটের এই সাজেশনটা আমরা সলভ করার আগে ক্যাশ বাজেটের ফরম্যাটটা কীরকম হয় সেটা একটু তোমাদেরকে দেখাচ্ছি আমি। ফরম্যাটটার দিকে খেয়াল করো। ক্যাশ বাজেট ফর দ্য মান্থ 1, মান্থ 2, মান্থ 3 অথবা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এরকম 3 মাস 4 মাসের ক্যাশ বাজেট করতে বললে এভাবে লিখব। এখানে পার্টিকুলার, তারপরে যত মাসের ক্যাশ বাজেট করতে বলে তত মান্থগুলো আলাদা আলাদাভাবে লিখব। মান্থ 1, মান্থ 2, মান্থ 3। সবার আগে ক্যাশ বাজেটে ওপেনিং ক্যাশ ব্যালেন্সটা লিখতে হয়, তার সাথে রিসিপ্ট যেটা থাকবে বা ক্যাশ কালেকশন যেগুলো থাকবে সেগুলোকে প্রথমে লিখতে হবে ওপেনিং ব্যালেন্সের পরে। ক্যাশ রিসিপ্টগুলো, ক্যাশ রিসিপ্টের মধ্যে কী কী থাকতে পারে, যেমন ক্যাশ সেলস অর্থাৎ নগদ বিক্রয়, কালেকশন ফ্রম ডেটর্স বা দেন আদার হতে প্রাপ্তি, কল মানি অন শেয়ার, লোন রিসিপ্ট, সেল অফ ক্যাপিটাল অ্যাসেটস, আদার রিসিপ্ট। এ ধরনের যত ক্যাশ রিসিপ্ট থাকবে সেগুলো সব রিসিপ্টের কলামে বসবে। তারপরে আমরা রিসিপ্টগুলো সব যোগ করে টোটাল করে নিব, তার সাথে ওপেনিং ক্যাশ ব্যালেন্সটা সহ যোগ করব। তারপরে বি নাম্বারে পেমেন্টস লিখে যত ধরনের ক্যাশ পেমেন্ট থাকে, যেমন ক্যাশ পারচেস, পেমেন্ট টু ক্রেডিটর্স অর্থাৎ পাওনাদারকে পরিশোধ, ওয়েজেস অ্যান্ড স্যালারিজ, ইন্টারেস্ট পেয়েবল, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, লোন রিপেইড, ট্যাক্স, ডিভিডেন্ডস, এই পেমেন্টগুলো সব পেমেন্টের কলামে বা পেমেন্টের আওতায় লিখে সব পেমেন্টগুলো যোগ করে আমরা সেটাকে দিব টোটাল পেমেন্ট বি। টোটাল এতে আমরা মানে টোটাল রিসিপ্টগুলো দেখাবো, টোটাল বিতে টোটাল পেমেন্টগুলো যোগ করে দেখাবো। তারপরে আমরা ক্লোজিং ক্যাশ ব্যালেন্স বের করব কিভাবে দেখো। এই টোটাল রিসিপ্ট থেকে অর্থাৎ এ থেকে আমরা যখন টোটাল পেমেন্ট মানে বি এর যোগফল মাইনাস করে দিব, আমরা ক্লোজিং ক্যাশ ব্যালেন্স বা বছর শেষে কত হাতে নগদ আছে সেটা পেয়ে যাব। এটা হলো ফরম্যাট। এখন আমরা আমাদের মূল প্রশ্নে যাই। মূল প্রশ্নটা বা সাজেশনটার দিকে খেয়াল করো। প্রথমে প্রশ্নটা একটু বুঝবো, তারপরে এ ধরনের প্রশ্ন আসলে কিভাবে খুব দ্রুত সলভ করতে পারো সেটা দেখাবো। From the following information, prepare a cash budget for the month of January to March. নিচের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দিয়ে একটি ক্যাশ বাজেট তৈরি করো এবং ক্যাশ বাজেটের যে পিরিয়ড হবে বা সময় হবে সেটা হলো জানুয়ারি টু মার্চ, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাসের। এক্সপেক্টেড পারচেস অ্যান্ড সেলস আর গিভেন বিলো, তাদের প্রত্যাশিত ক্রয় এবং বিক্রয় নিচে দেওয়া হলো। দেখতে পাচ্ছি এখানে মান্থের একটা কলাম আছে, পারচেসের একটা কলাম, সেলসের একটা কলাম। মান্থের দিকে খেয়াল করলে দেখতে পাচ্ছি ডিসেম্বর 2016 সালে ডিসেম্বর মাসের পারচেস 4800, সেলস 6000। জানুয়ারি 2017 অর্থাৎ 17 সালে জানুয়ারি মাসে পারচেস 700 এবং সেলস 4000। ফেব্রুয়ারি 2017 সালে 7500, 4500 এবং মার্চ 2017 সালে 8500 এবং 5000 টাকা যথাক্রমে পারচেস এবং সেলস দেয়া আছে। এরপরে আরও কিছু ইনফরমেশন আছে, খেয়াল করো। 40% অফ সেলস আর অন ক্রেডিট। এটার অর্থ হলো এই যে তুমি সেলস দেখতে পারছো 6000, 4000, 4500, 5000, এর মধ্যে 40% সেলস হলো বাকিতে বিক্রয়, ধারে বিক্রয়। অন ক্রেডিট মানে ধারে বিক্রয়। তাহলে মোট সেলসের যদি 40% ধারে বিক্রয় হয় তাহলে বাকি 60% কিন্তু ক্যাশ সেলস। আবার একটু কথাটা খেয়াল করো কি বলতেছি। মোট বিক্রয়ের 40% যদি ধারে বিক্রয় হয়, অন ক্রেডিট সেলস হয়, তাহলে 100% থেকে 40% চলে গেলে আরও যে 60% আছে সেটা কিন্তু ক্যাশ সেলস।
এরপরের লাইনটা খেয়াল করো, 50% অফ ক্রেডিট সেলস উইল বি কালেক্টেড ইন দ্য মান্থ অফ সেলস, মানে ধারে বিক্রয় যেটা থাকবে, ক্রেডিট সেলস যেটা থাকবে সেটার 50% যে মাসে বিক্রয় সে মাসে কালেকশন হবে। ইন দ্য মান্থ অফ সেলস মানে যে মাসে বিক্রয় সে মাসে কালেকশন হবে। অ্যান্ড আদার 50%, অর্থাৎ ধারে বিক্রয়ের 50% যদি যে মাসে বিক্রয় সে মাসে আদায় হয়, আরও যে 50% থাকবে সেটা কি বলতেছে দেখো, আদার 50% উইল বি কালেক্টেড ইন দ্য নেক্সট মান্থ, যেটা পরবর্তী মাসে কালেকশন হবে, অর্থাৎ যে মাসে বিক্রয় তার পরের মাসে। পার্সেস অল আর ফর ক্যাশ, যত প্রকার নগদে ক্রয় আছে সব, মানে ক্রয় আছে যতগুলো, এই যে 4800, 700, 7500, 8000, এটা পার্সেসের কলাম, সবগুলো পার্সেসকে নগদে ক্রয় হিসেবে ধরতে হবে। ফর ক্যাশ মানে নগদে। ওয়েজেস টু বি পেইড টাকা 500 পার মান্থ, অর্থাৎ মজুরি প্রতি মাসে 500 টাকা করে পরিশোধ করতে হবে। ব্যালেন্স এট ব্যাংক অন জানুয়ারি 1 আর টাকা 800, অর্থাৎ 1 জানুয়ারিতে ব্যালেন্স ধরতে হবে মানে 800 টাকা, ব্যাংক ব্যালেন্স 800 টাকা, তার মানে এটা ওপেনিং ব্যালেন্স। ইট হ্যাড বিন ডিসাইডেড বাই দ্য ম্যানেজমেন্ট দ্যাট ইন কেস অফ ডিফেক্ট অফ দ্য ফান্ড ইন এনি মান্থ উইদিন দ্য লিমিট অফ টাকা 3000, the arrangement will be meet by টাকা would be meet by the bank overdraft। এটার অর্থ হলো, আবার একটু লাইনটা খেয়াল করো, if it had been decided by the management, এটার অর্থ হলো ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তারা সিদ্ধান্ত নিল that in case of defect, যদি কোনো ঘাটতি হয়, of the fund in any month, কোনো মাসে যদি তাদের ঘাটতি হয় ফান্ডের, এবং সেটা যদি হয় লিমিট হয় 3000-এর মধ্যে, উইদিন লিমিট অফ টাকা 3000, 3000-এর ভিতরে, the arrangement will be the meet by the bank overdraft, অর্থাৎ এটা ব্যাংক ওভারড্রাফট দিয়ে কভার করতে হবে। বাট কিন্তু if it exceeds then debenture will be issued, যদি সেটা 3000-এর চেয়ে বেশি হয়, এক্সিড শব্দের অর্থ হলো অতিক্রম করে, তাহলে সেই জন্য ঋণপত্র ইস্যু করতে হবে। ডিভেঞ্চার মানে ঋণপত্র, ডিভেঞ্চার উইল বি ইস্যুড। এই ছিল প্রশ্নটা। এখান থেকে আমরা একটা ক্যাশ বাজেট তৈরি করব। সবার আগে ক্যাশ বাজেটের জন্য একটা ফরম্যাট তৈরি করলাম, যে ক্যাশ বাজেট লিখলাম ফর দ্য মান্থ অফ জানুয়ারি টু মার্চ। প্রশ্নই বলে দিছে জানুয়ারি টু মার্চের ক্যাশ বাজেট। পার্টিকুলার 3টা টাকার কলাম দিব, 3টা মাসের, জানুয়ারি 1 মাস, ফেব্রুয়ারি, মার্চ। সবার আগে আমাদেরকে যে কাজটা করতে হবে, ব্যালেন্স বিডিটা লিখতে হবে। আমাদের প্রশ্নের দিকে যদি দেখি, আমরা প্রথমে প্রশ্ন বুঝাইছিলাম, সেখানে বলা ছিল ব্যালেন্স এট দ্য ব্যাংক অন জানুয়ারি 1 আর টাকা 800, অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখে ব্যালেন্স 800 টাকা, সেটাই হলো ব্যালেন্স বিডি অথবা ওপেনিং ব্যালেন্স। এরপরে ফেব্রুয়ারি, মার্চের যেগুলো ব্যালেন্স তুমি দেখতে পারছো, সেগুলো হলো জানুয়ারিতে আমরা যখন ক্লোজিং ব্যালেন্স বের করব, ব্যালেন্স সিডি, সেটা গিয়ে ফেব্রুয়ারিতে হবে। আর ফেব্রুয়ারি মাসের ক্লোজিং যেটা বের হবে সেটা গিয়ে মার্চের ব্যালেন্স হবে। তার মানে আগে জানুয়ারি পুরো কমপ্লিট করে ব্যালেন্স সিডি বের করতে হবে, তারপরে ফেব্রুয়ারির ব্যালেন্স বিডি এবং মার্চের ব্যালেন্স সিডি পাবো আমরা যথাক্রমে। ওকে, এখন আমার যে কাজটা করতে হবে, আমরা আগে শিখছিলাম ফরম্যাটের মধ্যে যে ব্যালেন্স বিডির পরে ক্যাশ রিসিপ্টটা লিখতে হয়। ওকে, ক্যাশ রিসিপ্টের জন্য আমরা একটা ওয়ার্কিংস করব। আমরা যদি ওয়ার্কিংগুলোর দিকে খেয়াল করি, পরবর্তী পেজে আসলাম, ক্যালকুলেশন অফ ক্যাশ সেলস, ক্রেডিট সেলস অ্যান্ড কালেকশন ফ্রম ডেটর্স, অর্থাৎ এখান থেকে আমরা পাবো নগদে বিক্রয় কত, ধারে বিক্রয় কত, ক্রেডিট সেলস মানি, এবং কালেকশন ফ্রম ডেটর্স মানি হলো দেনাদারের কাছ থেকে কত টাকা আমরা আদায় করব। ওকে, তাহলে প্রথমে দেখো আমরা কলাম মানে ওয়ার্কিংসটা কীভাবে করতেছি। মান্থের একটা কলাম, তার মধ্যে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এগুলো কিন্তু প্রশ্নে দেওয়া আছে। আমি তোমাদেরকে যদি প্রশ্নে দেখাই, দেখতে পাচ্ছ এই যে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, প্রশ্নের মধ্যে সেই মাসগুলো দেওয়া আছে, ওইখান থেকে লিখলাম। এরপরে টোটাল সেলসের একটা কলাম করলাম, এই কলামটা পুরোটা প্রশ্নে দেওয়া আছে। আবার প্রশ্নে দেখো, এই যে সেলসের কলাম দেখতে পাচ্ছ, ডিসেম্বরে 6000, জানুয়ারিতে 4000, ফেব্রুয়ারিতে 4500, মার্চে 5000, এগুলো আমরা এই সেলসের কলাম থেকে দেখে দেখে বসাই দিলাম টোটাল সেলস। এরপরে আসো ক্যাশ সেলসের একটা কলাম করব, ক্রেডিট সেলসের একটা কলাম করব। কিন্তু প্রশ্নের মধ্যে তুমি যদি দেখো, এখানেই বলা আছে যে 40% অফ সেলস আর অন ক্রেডিট, অর্থাৎ সেলস যত আছে তার 40% ধারে বিক্রয়, তাহলে বাকি 60%, এই 60% আমরা কি ধরবো, ক্যাশ সেলস ধরবো। যদি বলতো যে ধারে বিক্রয় 50%, তাহলে 50% ক্যাশ সেলস ধরতাম। যদি 30% ক্রেডিট সেলস বললে, তাহলে আমরা 70% ক্যাশ সেলস ধরবো। অর্থাৎ 100% থেকে যত পার্সেন্ট ক্যাশ সেলস বলবে, যত পার্সেন্ট ক্রেডিট সেলস বলবে, বাকিটা ক্যাশ সেলস। আর কোনো অঙ্ক যদি দেখো, কোনো অংশ ক্যাশ সেলস বলা আছে, অর্থাৎ বলা আছে 20% ক্যাশ সেলস, তাহলে 80% ক্রেডিট সেলস ধরতে হবে। আজকে যদি ক্যাশ সেলস
40% বলতো, তাহলে ক্রেডিট সেলস কিন্তু 60% হয়ে যেত। আশা করি বুঝতে পারতেছো, এটা 100%কে বেস করে করতে হবে। ওকে, এখন আমরা ক্যাশ সেলস 60%, ক্রেডিট সেলস 40% করলাম। কিভাবে? 6000-এর তুমি 60% করে দেখো 3600 আসবে, আবার 6000-এর 40% করে দেখো 2400 আসবে। ঠিক একইভাবে 4000-এর 60% 2400, 4000-এর 40% 1600, 4000 60% করলে 2700, 4500-এই আবার যদি 40% করো 1800, আবার 5000-এর যদি 60% করো 3000, আবার 5000-এর যদি এই 40% করো 2000। এভাবে আমরা ক্যালকুলেশন করে নিব। পরের কালেকশনের কলামটাতে দেখো, এখানে তোমার যে বাজেট পিরিয়ড আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3টা মাস লিখতে হবে। এটা যদি দেখা যায় যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর লিখতে হবে। অর্থাৎ এটা প্রশ্নে দেওয়া থাকবে, ওই হিসাবে কালেকশন পিরিয়ডগুলো আমরা লিখব। কালেকশন পিরিয়ড লিখতে গিয়ে আমাকে এই যে নিচে বর্ণনাগুলো আছে এগুলো বুঝতে হবে। যেমন এখানে বলা আছে 50% of credit sales will be collected in the month of sales and other 50% will be collected in the next month. লাইনটার অর্থ কি বলছিলাম? যে ধারে বিক্রয় যেটা আছে তার 50% ইন দ্য মান্থ অফ সেলসে কালেকশন হবে, অর্থাৎ যে মাসে বিক্রয় সে মাসে আদায় হবে, আর বাকি 50% কালেকশন হবে নেক্সট মান্থে, অর্থাৎ বিক্রয়ের পরের মাসে। তাহলে আমরা ক্রেডিট সেলসের কলামটার দিকে তাকাই, তুমি দেখো এই যে ডিসেম্বর মাস, এখানে ক্রেডিট সেলস ছিল 2400, তার মানে এখানে 2400 টাকার 50% ডিসেম্বর মাসে আদায় হয়েছে। তাহলে আমাদের কালেকশন পিরিয়ডে তো ডিসেম্বর নাই, প্রশ্নতে বলছে যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ করতে, সেজন্য এটা আমি নিব না। কেন নিব না? আবার খেয়াল করো, আমাদের যে কালেকশন পিরিয়ড বা বাজেট পিরিয়ড সেটার ভিতরে কি ডিসেম্বর আছে? প্রশ্নতে বলছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাসের, সেজন্য ডিসেম্বরের 50% ডিসেম্বরে আদায় হয়ে গেছে ধরে নিতে হবে। মানে ওই ডিসেম্বরে, 16 সালের ডিসেম্বরে এটা আদায়। তো 16 সালের ডিসেম্বর তো আমাদের বাজেট পিরিয়ডের মধ্যে নাই, কিন্তু পরের লাইনে কি বলা ছিল? বাকি 50% নেক্সট মান্থে, পরের মাসে। তার মানে এই 2400 টাকা ডিসেম্বরে যেটা ক্রেডিট সেলস, বাকি 50%, 2400-এর 50% 1200 টাকা ডিসেম্বরের পরের মাস জানুয়ারিতে কালেকশন হয়েছে, ধরে এই জানুয়ারি কলামে 1200 টাকা বসছে। আশা করি বুঝতে পারছো। তারপরও না বুঝতে থাকলে পরের কথাগুলো শুনো, একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, এরপরে জানুয়ারির দিকে তাকাই। জানুয়ারিতে 1600 টাকা আছে ক্রেডিট সেলস। এই 1600 টাকার 50% জানুয়ারিতে আদায় হবে, আর 50% পরের মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আদায় হবে। সেজন্য এই 1600 টাকার 800 টাকা 50% অর্ধেক আর কি জানুয়ারিতে বসাইলাম, আর 1600 টাকার অর্ধেক, 1600 টাকার অর্ধেক বাকি 800 যেটা, সেটা পরের মাসে বলছে নেক্সট মান্থে, সেজন্য ফেব্রুয়ারিতে বসাইলাম। ফেব্রুয়ারি মাসে আসো, ফেব্রুয়ারি মাসের 1800 টাকা হলো ক্রেডিট সেলস। এটার 50% ফেব্রুয়ারিতে আদায় হবে ইন দ্য মান্থ অফ সেলস। তো 1800-র 50% ফেব্রুয়ারির কলামে দেখো এই যে বসাইছি 900, বাকি 50% পরের মাসে, সেজন্য মার্চের কলামে 900 বসছে। এবার তুমি মার্চেরটা হলো খেয়াল করো মনোযোগ দিয়ে, 2000 টাকা হলো ক্রেডিট সেলস, এটার অর্ধেক মার্চে আদায় হবে। তার মানে আমরা এই মার্চের 2000 টাকার অর্ধেক মার্চ মাসে, অর্থাৎ যে মাসে বিক্রয় সে মাসে, সেজন্য এই মার্চের কলামে অর্ধেক লিখছি। আরও অর্ধেক যেটা, সেটা তো মার্চেরটা পরের মাসে, বাকি 50% নেক্সট মান্থে বলছে, তার মানে এপ্রিলে। তুমি দেখো আমাদের বাজেট পিরিয়ডে যেহেতু এপ্রিল নাই, সেজন্য এপ্রিল মাসটা এখানে আসে নাই, যার কারণে আমরা এটাও দেখাইতেও পারবো না। অর্থাৎ বাজেটের যে পিরিয়ডগুলো আছে সেগুলোর ভিতরেই থাকতে হবে। সেজন্য মার্চের 2000 টাকার অর্ধেক আসছে, বাকি 2000 টাকা নেক্সট মান্থ অর্থাৎ এপ্রিলে হবে। সেজন্য যখন সেটা এপ্রিল মাসে আমরা বাজেট করব তখন সেখানে আসবে, এখানে আসবে না। এখন আমরা কালেকশনগুলো যোগ করি। জানুয়ারিতে 1200, 800, 2000, ফেব্রুয়ারিতে 800, 900, 1700, মার্চে 900, 1000, 1900 টাকা কালেকশন পেয়ে গেলাম। এই যে তুমি কালেকশনগুলো দেখতে পাচ্ছ, এই কালেকশনগুলো 2000, 1700, 1900, এগুলো ক্যাশ সেলস হিসাবে আমাকে কি করতে হবে? ক্যাশ সেলসের কলামে বসাইতে হবে। এই যে 60%-এর টাকা 3600, 2400, 2700, 3000, এই যে 4টা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ডিসেম্বরটা বাদ যাবে। তুমি জানুয়ারিটা নিবা, ফেব্রুয়ারিটা নিবা, মার্চেরটা নিবা, এটা গেল ক্যাশ সেলস। তারপরে দেনাদারের কাছ থেকে যে কালেকশন করছো জানুয়ারির, ফেব্রুয়ারি, মার্চের, এই 3টা নিব। তার মানে আমরা এখন কোথায় যাব? মূল যে আমরা অঙ্ক সেখানে আসছি, ক্যাশ রিসিপ্ট লিখলাম 1 নাম্বার দিয়ে ক্যাশ সেলস। তাহলে দেখো 2400, 2700, 3000। আবার খেয়াল করো ওয়ার্কিংটা, এই যে দেখতে পাচ্ছ জানুয়ারি 2400, ফেব্রুয়ারি 2700, মার্চের 3000। তাহলে আমরা ডিসেম্বরটা কেন নিই নাই? কারণ ডিসেম্বর আমার অঙ্কের বাজেটের ভিতরে, সময়ের মধ্যে, বাজেট পিরিয়ডের মধ্যে নাই। ওকে, এখন আসো এই কালেকশন ফ্রম ডেটর্স যেটা 2000, 1700, 1900, সেটাও লিখে দিব। 2 নাম্বার দিয়ে কালেকশন ফ্রম ডেটর্স 2000 জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে 1700, মার্চে 1900। এখন আমরা জানুয়ারিটা একটু যোগ করে নিই আগে, কেমন? 800, 2400, 2000 মিলে 5200, এটা গেল জানুয়ারির। এবার
ক্যাশ পেমেন্টটা লিখবো, এটা টোটাল রিসিপ্ট লিখে ক্যাশ পেমেন্টটা লিখবো। ক্যাশ পেমেন্টটা লিখে আমাদের প্রশ্নের ভিতরে দুইটা পেমেন্ট আছে, আমরা যদি প্রশ্নের মধ্যে তাকাই এই লাইনে বলছে দেখো পার্সেস অল আর ফর ক্যাশ, মানে এই যে পার্সেস যেগুলো দেখতে পাচ্ছ ডিসেম্বর থেকে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই সবগুলো নগদে। তবে ডিসেম্বর যেহেতু আমাদের বাজেটের মধ্যে নাই, 16 সাল ডিসেম্বর, আমাদের আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, সেজন্য 700, 7,500, 8,500 এই তিনটা আমরা ক্যাশ পার্সেস হিসেবে লিখলাম। এই যে পার্সেস লিখে 700 জানুয়ারি, 7,500 ফেব্রুয়ারি এবং মার্চে 8,500। এরপরে ওয়েজেস, দেখো প্রশ্নে কিন্তু একটা লাইনে বলা আছে ওয়েজেস টু বি ফি টাকা 500 পার মান্থ, প্রতি মাসে মজদুরি 500 টাকা কী করতে হবে, পরিশোধ করতে হবে। তাহলে ওয়েজেস লিখে 500 জানুয়ারি, 500 ফেব্রুয়ারি, 500 মার্চ লিখলাম। এরপরে টোটাল ক্যাশ পেমেন্ট লিখবো। টোটাল ক্যাশ পেমেন্ট লিখে এই 700 500 যোগ করলে 1200 জানুয়ারিতে, 7,500 আর 500 যোগ করলে 8,000, 8,500 এবং 500 যোগ করলে 9,000 টাকা। এটা হলো টোটাল ক্যাশ পেমেন্ট বি দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা টোটাল রিসিপ্টও পাইলাম, টোটাল ক্যাশ পেমেন্টও পাইবেন। এখন আমরা ক্লোজিং ক্যাশ ব্যালেন্স বের করতে হলে অথবা ব্যালেন্স সিডি বের করতে হলে এ নাম্বার থেকে বি নাম্বার মাইনাস করতে হবে, অর্থাৎ টোটাল ক্যাশ রিসিপ্টকে আমরা এ ধরছি, টোটাল ক্যাশ পেমেন্টকে বি ধরছি, তাহলে এ থেকে বি মাইনাস করব। প্রথমে আমরা জানুয়ারি মাসটা করি, দেখো 5,200 টোটাল ক্যাশ রিসিপ্ট জানুয়ারির, আর 1200 টাকা হলো ক্যাশ পেমেন্ট, তাহলে 5,200 থেকে 1200 মাইনাস করলে 4,000, এটা হবে জানুয়ারি মাসের ক্লোজিং ব্যালেন্স বা ব্যালেন্স সিডি। এই ব্যালেন্স সিডিটাই ফেব্রুয়ারি মাসে গিয়ে কি হবে, ব্যালেন্স বিডি বসবে। তার মানে জানুয়ারির সিডি বের না করা পর্যন্ত তুমি ফেব্রুয়ারির বিডি পাবা না। ওকে, এই জিনিসটা খেয়াল করবা। তাহলে আমরা যখন সিডি পেয়ে গেছি, বিডি করে দিলাম, এখন আমাদের কাজ হলো জাস্ট যোগ করা। এগুলো তো আগেই বসাইছি, 4,000, 2,700, 1,700, 8,400, তারপরে পেমেন্টের মধ্যে 7,500, 5,000 মিলে 8,000। এখন তুমি পেমেন্ট যদি ক্লোজিং সিডি বের করতে চাও ফেব্রুয়ারি মাসের, তাহলে ফেব্রুয়ারি মাসের টোটাল ক্যাশ রিসিভ 8,400 থেকে টোটাল ক্যাশ পেমেন্ট 8,000 মাইনাস করলে 400 টাকা থাকবে। এই 400 টাকা ফেব্রুয়ারির সিডি, এটাই মার্চ মাসের বিডি হবে। তাহলে মার্চ মাসের বিডি 400 পেয়ে গেলাম। এখন 400, 3,900 যোগ করলে 5,300, আর পেমেন্টের 8,500, 500 যোগ করলে 9,000। 5,300 থেকে, অর্থাৎ টোটাল ক্যাশ রিসিভ মার্চ মাসে 5,300 থেকে তুমি যদি এই যে 9,000 মাইনাস করো, এখানে কিন্তু দেখো এখানে টোটাল রিসিভ 5,300, পেমেন্ট 9,000, তার মানে পেমেন্ট বড়, অর্থাৎ যত টাকা প্রাপ্তি হয়েছে প্রদান তার চেয়ে বেশি, সেজন্য এটা নেগেটিভ মান আসছে 3,700, অর্থাৎ ঘাটতি ব্যালেন্স আসছে 3,700। এই ঘাটতি ব্যালেন্স নিয়ে একটা কথা বলা আছে প্রশ্নে, তুমি যদি দেখো এই লাইনে বলছে যে ইট হ্যাড বিন ডিসাইডেড বাই দ্য ম্যানেজমেন্ট দ্যাট ইন কেস অফ ডিফেক্ট অফ দ্য ফান্ড in any month within the limit of টাকা 3,000 the arrangement will be made by the bank overdraft। যদি কোনো কারণে কোনো মাসে 3,000 টাকার মতো ঘাটতি হয়, সেটা অবশ্যই কি করতে হবে, 3,000 মধ্যে হলে ব্যাংক ওভারড্রাফট দিয়ে কভার করতে হবে, মানে ব্যাংক জমাতিরিক দিয়ে কভার করতে হবে। কিন্তু যদি 3,000-এর বেশি হয়, বাট ইফ ইট এক্সিডস দেন ডিভেন্সার উইল বি ইস্যুড, তাহলে সেক্ষেত্রে ঋণপত্র ইস্যু করতে হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন যেহেতু আমার ঘাটতি হয়ে গেছে কত, 3,700, মানে 3,000-এর বেশি, তাহলে অবশ্যই আমি প্রশ্নের শর্ত মোতাবেক বা প্রশ্ন মতে আমি এখানে ডিভেন্সার ইস্যু করব। তো ডিভেন্সার লিখে 3,700টাকে আমরা নীল করে দিলাম, এখানে মাইনাস ফিগার, এখানে প্লাস ফিগার দিয়ে এটা ঘাটতি মুছে দিলাম। এই ছিল আমাদের আজকের ক্লাস। ক্লাসটি যদি ভালো লাগে থাকে কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা কোর্সের জন্য কমেন্ট সেকশনে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কোর্সের ডিটেলস জানতে পারবা। আর ক্লাসটি যদি একটু উপকার হয় অবশ্যই শেয়ার করবা, যেন সবাই উপকৃত হয়। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।